রেলের রানিং স্টাফদের কর্মবিরতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই মাহবুব কবির মিলন, আপনার কাছে জানতে চাই, রানিং স্টাফরা ট্রেন পরিচালনায় খুবই গুরুত্বপূর্ণ। আপনি রেলের সচিব ছিলেন, আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে আজকে জানান তাদের দাবিগুলো কতটুকু যৌক্তিক বলে মনে করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। বা যাত্রী সাধারণ এবং সবাইকে। আমি অতিরিক্ত সচিব হিসাবে রেলে কিছুদিন ছিলাম, কাজ করেছি এবং 2015 সাল থেকে রেল নিয়ে কাজ করি বাইরে থেকেই। জি। রানিং স্টাফদের যে দাবি, এটা তাদের প্রাপ্যতারা কিন্তু যৌক্তিক। কারণ যৌক্তিক এই জন্য যে তারা দীর্ঘদিন থেকে, এটা ব্রিটিশ আমলের তাদের ম্যানুয়াল আছে, রুলস আছে, কোড আছে, সেই অনুযায়ী তারা এগুলো প্রাপ্য এবং দীর্ঘদিন ধরেই পেয়ে এসছেন। মাইলেজ সুবিধা, আনলিমিটেড মাইলেজ, তারপরে পেনশন আনুতোষিকে সেই অ্যালাউন্সটা যোগ করা। তো সমস্যাটা বাঁধলো 21 সালে অর্থ বিভাগ থেকে একটা চিঠি দিয়ে এটা বন্ধ করে দেওয়া হলো। জি। তো বন্ধ করে দেওয়ার পর এদের এই এই প্রবলেমটা তখন থেকে কিন্তু শুরু, আন্দোলন বা দাবি দাওয়া এটা চলছে। এখন আমরা সংক্ষেপে যদি বলি যে গতকালকের যে চিত্রটা যেখানে এসে দাঁড়ালো, যে রানিং স্টাফ সবাই পুরনো এবং 22 সালে নতুন যারা জয়েন করেছে, ক্রুরা জয়েন করেছে, নতুনরা জয়েন করেছিল ওই দুই শর্তের মেনে নিয়ে যে আনলিমিটেড মাইলেজ আগের মতো পুরানদের মতো তারা পাবে না এবং এই অ্যালাউন্সটা পেনশন ভাতায় যুক্ত হবে না, সেটা মেনে নিয়ে কিন্তু তারা জয়েন করেছে। তো নতুন এবং পুরনদের আন্দোলন হলো, গতকালকে থেকে শুরু হলো, ভোগান্তি শুরু হলো। এখন ব্যাপার যেটা আজকে সকালবেলা আমি একটু খোলাসা করেই বলি, সেটা হচ্ছে যে আমি ফোন করলাম প্রথমে অর্থ বিভাগে, যে অর্থ বিভাগ 2021 সালে যে চিঠিটা দিয়ে বন্ধ করেছিল এইটা এখনো বন্ধ আছে কিনা। তারা বলতেছে এখনো বন্ধ আছে এবং এটা উইথড্র করেনি। কিন্তু অর্থ বিভাগ থেকে স্পষ্ট বলে দেওয়া হলো আমাকে যে না, তারা ওই চিঠি তারা উইথড্র করেছে, অর্থাৎ এমবার্গোটা তুলে নিয়েছে। রানিং স্টাফরা পুরনোরা মাইলেজ সুবিধা পাচ্ছে এবং বেতন ভাতাও পাচ্ছে যথারীতি। তাহলে যদি যথারীতি সবই পায়, তাহলে পুরনদের আন্দোলনটা কেন শুরু হলো গতকালকের থেকে বা এর আগে থেকে চলছে? আমি তখন অর্থ বিভাগকে বললাম যে তোমরা যে চিঠিটা দিয়ে প্রত্যাহার করেছো ওই আদেশটা বা এদের এই এমবার্গোটা, সেই চিঠিটা একটু আমাকে দাও। তারা দুইটা চিঠি আমাকে দিল, একটা হচ্ছে 10/4/2022 আর একটা হচ্ছে 13/4/2022। 10/4/2022 অর্থ বিভাগ থেকে বলা হলো যে পূর্বেরটা বহাল থাকবে, মানে ওই বাতিল আদেশ বহাল থাকবে। তাহলে 21 সালেও বাতিল করা হলো। 10/4/2022 যে চিঠি দিয়ে রেলকে জানানো হলো তাতেও বলা হলো যে হ্যাঁ ওটা মানে বলবৎ থাকবে, অর্থাৎ ওই তাদের এই সুবিধাগুলো বাতিল থাকবে। কিন্তু 13/4 মানে 3 দিন পরের চিঠি একটা যেটা দিল আমাকে অর্থ বিভাগ থেকে, যেটা অর্থ বিভাগে বলতেছে এই 13/4 মানে 3 দিন পরেই তারা এই প্রত্যাহার আদেশটা মানে এই বাতিল আদেশটা তুলে নেয়। 13/4 চিঠিটার কিছু তথ্য রেলের কাছে চাওয়া হয়েছে, কিছু তথ্য, আর নিচে লেখা আছে যে 10/4/2022 মানে 3 দিন আগে যে চিঠিটা তারা দিয়েছিল যে এগুলো দেওয়া যাবে না, সেই চিঠিটা প্রত্যাহার করা হলো। রেলের আর অর্থ বিভাগের যুক্তি হচ্ছে ইট মিনস ইমপ্লাইড, এটা সিনক্রোনাইজ করতে হবে, অর্থাৎ বাতিল আদেশ 10/4/22 আমরা তুলে নিলাম 13/4, তার মানে ইট ইমপ্লাইড যে 21/4 বাতিল আদেশটাও প্রত্যাহার করা হলো। এটা হচ্ছে অর্থ বিভাগের বক্তব্য। এবং অর্থ বিভাগ বললো যে আর চিঠি দেওয়ার দরকার নেই, তারা পাচ্ছে এবং আমরা এই 13/4/2000 একটা স্মারক নাম্বার আছে, এটার মানেই হচ্ছে যে এটা প্রত্যাহার করা হলো। তাহলে রেলের পুরনো স্টাফরা কেন এটা বুঝতে পারছে না যে তাদের কোনো সমস্যা নেই? আমি এরপরে ফোন করলাম রেলের ফিন্যান্সে যে এদের বেতন ভাতা পুরাতনদের কোনো সমস্যা হচ্ছে কিনা। ফিন্যান্সের কর্মকর্তা বললো যে না, তারা যথারীতি মাইলেজ পাচ্ছে আনলিমিটেড এবং পেনশন ভাতা পেনশন আনুতোষিকও যথারীতি পূর্বের মতোই পাচ্ছে। তাহলে ফিন্যান্সকে জিজ্ঞাসা করলাম তাহলে সমস্যাটা কোথায় পুরানদের? ফিন্যান্স থেকে বলল যেটা, এবং পুরানদেরও বক্তব্য এইটা, যে 21 সালের ওই চিঠিটা স্পেসিফিক
উল্লেখ করে বাতিল করতে হবে, না হলে আমাদের ভবিষ্যতে যে কোনো সময় পেনশন আনুতোষিক আটকে যেতে পারে। সেই শঙ্কা এটাই থেকেই হলো তারা। জি পুরনদের ভয়। জি সংখ্যা পুরনদের মাঝে শুধু একটা সংখ্যা। এর পরেও আমি কিন্তু আইবাস আটকে ছিল, তারা বলল, আইবাস একটা চিঠিও দিল বাজেট থেকে। আইবাসের এডিশনাল সেক্রেটারির সঙ্গে কথা বললাম, তারা বললো যে স্যার তাদের তো সব তুলে নেওয়া হয়েছে, তাদের পুরানদের কোনো এমবার্গো নেই। তা জি আমি বললাম মাহবুব যে কবির তারা মিলন, আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু মোজাম্মেল হক চৌধুরী আপনার কাছে যেতে চাই। যাত্রীরা তো হয়রানির শিকার হয়েছেন সারাদিন, আগাম টিকিট কেটেছেন, তারা স্টেশনে এসে তারা দেখলেন যে রেল বন্ধ। আজ স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে, মাঝপথে ট্রেন ছেড়ে চালকের পালানোর খবর আমরা পেয়েছি। যাত্রীদের হয়রানি কিংবা ক্ষুব্ধ প্রতিক্রিয়া, এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? দেখুন, আসলে আমরা যেটা দেখি, আহ, গত আহ, এই যে বেশ কিছুদিন যাবত এই রানিং স্টাফরা এই দাবি দাওয়া নিয়ে আহ, রেল কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে যাচ্ছিলেন। আসলে রেল কর্তৃপক্ষের এই জায়গাতে সংবেদনশীল হওয়া প্রয়োজন ছিল, তাদের সাথে বসে আলাপ আলোচনার প্রয়োজন ছিল, এবং তাদের যে দাবি দেওয়ার যে বিষয়গুলো, এই যে মাহবুব কবির মিলন সাহেব, উনি অভিজ্ঞ মানুষ, জি অভিজ্ঞ আমলা, উনি রেল প্রেমী মানুষ, রেল সংক্রান্ত বিষয়ে অনেক তথ্যপাত্র রাখেন। উনি যেভাবে বললেন, আসলে এখানে যে টুঙ্কু একটা বিষয়, অর্থাৎ একটা শঙ্কা থেকে এই ধরনের আন্দোলন, আসলে এই ধরনের আন্দোলন করতে গিয়ে যাত্রী সাধারণকে জিম্মি করা এবং সাধারণ মানুষকে এখানে বলির পাঠা বানানো, এটা আমি মনে করি কোনো পক্ষের জন্যই শুভকর নয়, এবং এটার মধ্য দিয়ে ভালো কোনো কিছু অর্জন হবে বা জিম্মি করে কোনো কিছু ভালো অর্জন করবে এমনটি আমরা মনে করি না। সুতরাং রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, আমি মাননীয় উপদেষ্টা, মাননীয় সচিব মহোদয়, মাননীয় রেলপথের ডিজি মহোদয়, তারা এই বিষয়গুলো তাদের সাথে আলাপ আলোচনা করে বিষয়টা খোলাসা করা দরকার, পরিষ্কার করা দরকার, তাদেরকে জি আশ্বস্ত করা দরকার ছিল। এবং এখনো আমি মনে করি এই মুহূর্তে এটা জরুরি ভিত্তিতে করে রেলকে সচল করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, এই বিষয়টি আসলে বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি। জি আমি মনে করি সাধারণ মানুষকে জিম্মি করে, যাত্রী সাধারণকে জিম্মি করে এই ধরনের দাবি আদায় বা দাবি আদায়ের নামে হুঙ্কার, এটা আমি কোনোভাবে সমর্থন করি না। এবং আমি অনতিবিলম্বে উভয় পক্ষকে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিষয়টি সুরাহা করে জরুরি ভিত্তিতে রেলপথ সচল করার জন্য দাবি জানাচ্ছি। জি আপনি থাকুন আমাদের সঙ্গে একটু। মাহবুব কবির মিলন, আপনার কাছে জানতে চাই, রানিং স্টাফরা তারা অভিযোগ করছেন অর্থ মন্ত্রণালয়কে রাজি করিয়ে দাবি বাস্তবায়নে যথেষ্ট ভূমিকা রাখছে না রেলপথ মন্ত্রণালয়, এবং সে কারণে আমরা দেখলাম যে রেল বন্ধ, যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। মোজাম্মেল হক চৌধুরী তিনিও বলছেন যে যাত্রীদের জিম্মি করে এই কাজটা করা উচিত হয়নি। তাহলে তারা কোন পথে আগানো উচিত ছিল তাদের, বা এখানে আসলে ঘাটতিটা কোথায়? তাদের যে শঙ্কার বিষয়টি রয়েছে, সেই শঙ্কার নিরসনে কেন কোনো উদ্যোগ নেওয়া হয়নি? হয়েছিল কি এতদিনে? যেটা আমি দেখলাম, চিঠিপত্র বহু চালাচালি হয়েছে, বহুবার মিটিং, বহু চিঠি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, যে কারণ আপনি যে আমার মতামত জানতে চাচ্ছেন, রেলপথ মন্ত্রণালয় বা রেলের কোনো গাফলতি বা ল্যাপস এন্ড গ্যাপস আছে কিনা, জি সেটা হচ্ছে যে আমার কেন জানি মনে হচ্ছে যে ভুল বুঝাবুঝিটা ক্লিয়ার করে দেয়া হয় নাই পুরানদের ক্ষেত্রে। কারণ পুরানদের সমস্যা আসলে নেই, তুলে নেওয়া হয়েছে। এই যে তুলে নেওয়া হয়েছে, এইটা রেলপথ মন্ত্রণালয়ের কে বোঝানো উচিত ছিল পুরনো রানিং স্টাফদের, যেটা এই চিঠি এই লাইনটা দিয়ে বোঝা যাচ্ছে, ইট মিনস যে তোমাদের বাতিলাদেশ, তোমাদের ওই এমবার্গোটা তুলে নেওয়া হয়েছে, এবং এটা ইট মিনস যে সিনক্রোনাইজ করে, তার মানে 21 সালের ওটা, ওই চিঠিটাও বাতিল হয়ে গেছে। জি এখন কথা হচ্ছে, যদি এইটা আবার আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলার সুযোগ পাইনি, এটা কিন্তু এটাও ইমপ্লাইড যে সরকারি একটা ব্যবস্থাপনায় কোনো সমস্যা যদি হয়, তাহলে আবার ক্লারিফিকেশন দেয়া বা নেয়া 100বার করা যায়, এটা কোনো সমস্যা নেই, সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক। এখন রেলের উচিত বা রেলপথ মন্ত্রণালয়ের উচিত
আহ, অর্থ বিভাগের সাথে যোগাযোগ করে, যেহেতু অর্থ বিভাগ রাজি, বাজেট রাজি, পুরানদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং তারা পেয়েই যাচ্ছে, তাহলে আর একটা ক্লারিফিকেশনের চিঠি ইস্যু করে নিতে পারে ফ্রম অর্থ বিভাগ। অর্থ সচিব, এখন যিনি রেলপথ সচিব আছেন, জি। তারই ব্যাচমেট কিন্তু বর্তমান অর্থ সচিব। তো আমি বর্তমান রেলপথ সচিবকেও আজকে অনেকবার কথা বলেছি। সর্বশেষ যে তাকে বুদ্ধিটা বা পরামর্শটা দিয়েছি সেটা এটাই, যে তাদের অর্থ সচিব মানে তার ব্যাচমেট খায়রুজ্জামান সাহেবের সাথে কথা বলে আর একটা চিঠি ক্লারিফিকেশন জাস্ট নেওয়া, যে এই 13/4/2022 সালের চিঠি মিনস 2021 সালেরটাও বাতিল বলে গণ্য হবে। এইরকম 2 লাইনের একটা চিঠি ইস্যু করে নেয়া বা জারি করা কোনো ব্যাপার না, এটা এটা জি 1 ঘন্টার ব্যাপার। নিশ্চয়ই। এই 2 এবার লাইনের আসে, একটি চিঠির জন্য কেন এটি লেখা হচ্ছে না, কেন জারি করা হচ্ছে না, এটার জন্য রেল একেবারে বন্ধ করা হলো, এই পর্যায়ে পর্যন্ত কেন আসতে হলো? এখানে কোনো দায়ভারটা আসলে কার হবে? এখন কমিউনিকেশন গ্যাপটা আমি নিজে একটু হতবাক। আমি কিন্তু খুব অসুস্থ, এই যে গলার ব্যান্ড পরে দেখছেন, আমি কিন্তু বেড রিডেন গত 7 দিন থেকে, জি কিন্তু পারিনি এই এই সমস্যাটা থেকে সকাল থেকে আমার শুরু হলো এই কন্টিনিউয়াসলি এইটা কোয়েস্ট করা যে গন্ডগোলটা কোথায়। আমিও একটু হতবাক হয়েছি যে এই সামান্য সংখ্যা থেকে পুরনরা আন্দোলনে চলে আসলো। এই সংখ্যাটা দূর করা, তারা পেয়েই যাচ্ছে, ভবিষ্যতে সমস্যা হবে না, বাতিলাদেশ অলরেডি জারি হয়েছে এই চিঠির মাধ্যমে। সেটা অর্থ বিভাগ থেকে আমি যদি ফোনে মোবাইলে বুঝে নিতে পারি, তাহলে রেল কেন বুঝে নিতে পারলো না যে 13/4/2022 চিঠি মিনস ওইটা বাতিল হয়ে গেছে, 21 সালেরটাও বাতিল, কাজে তাদের আর কোনোদিন সমস্যা হবে না। এইটা, এই ল্যাপসটা অবশ্যই আমার মনে হয় যে এটা রেলের উচিত ছিল এটা বুঝিয়ে দেয়া পুরানদের ক্ষেত্রে। এবং আমি দায় নিয়ে বলছি যে পুরানদের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবেও না, এবং এই চিঠি আলটিমেটলি তারা আবার হয়তো ইস্যু করবে যে হ্যাঁ 21 সালেরটাও বাতিল বলে গণ্য হবে। এটা 1-2 ব্যাপার আমরা যেটা যে বলি। জিনিসটা 1-2 ব্যাপার, এবার সেই আসেন, জিনিসটা তো অনেকটা ঘোষণা দিয়ে, সেটার দাবিতে অনেকটা ঘোষণা দিয়ে রেল চলাচল বন্ধ করা হলো, যেটা পুরনদের ক্ষেত্রে হয়তো ঠুনকো ব্যাপার, কিন্তু নতুন যারা, তাদের সমস্যার সমাধানে কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ সেটাই আমি আসছি। জি সমস্যাটা এখন দাঁড়াচ্ছে নতুনদের ক্ষেত্রে, যারা ওই শর্তগুলো মেনে নিয়ে চাকরিতে জয়েন করেছিল, তাদেরটা কঠিন। আবার আমি এক সেন্সে বলি, সরকার যদি মনে করে, যেমন আপনার এই সংবাদেই দেখলাম মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় বললেন যে সব তো পারা সম্ভব হয় না, অর্থের ব্যাপার আছে, আর্থিক সংশ্লেষ আছে। হ্যাঁ এটা নিশ্চয়ই। ঠিক, কিন্তু সরকার যদি, কারণ অর্থ বিভাগ, আমি কিন্তু একসময় অর্থ বিভাগে চাকরি করেছি, আমি জানি, বা আমরা সবাই জানি যে শর্ত মেনে নিয়ে চাকরিতে জয়েন করলেও কল্যাণের জন্য বা ভালোর জন্য সেটাও সরকার তুলে দিতে পারে এবং সরকার সুবিধা বাড়িয়ে দিতে পারে। এটা সরকারের ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, যে কোনো কিছু, যে কোনো শ্রেণীর মানে সরকারি ক্লাসের জন্য সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে পারে। জি এখন সরকার যদি ইচ্ছা করে, তাহলে তারা শর্ত মেনে নিয়ে চাকরিতে করলেও নতুনরা যে দাবি তুলছে যে একই ম্যানুয়াল, একই সবকিছু, কোড অ্যান্ড এভরিথিং, এবং পুরানরা পেয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি না, আমরা হয়তো ভুল করেছি, আমরা বুঝতে পারি নাই, আমরা শর্ত মেনে নিয়ে, অথবা বাধ্য ছিলাম চাকরির জন্য, আমরা শর্ত মেনে নিয়ে চাকরিতে ঢুকে গেছি, এখন বুঝতে পারছি যে একটা বড় ডিসক্রিমিনেশন হয়ে আছে, এই জন্য আমাদের আন্দোলন। এখন সরকার যদি মনে করে যে হ্যাঁ সেম টু সেম করে দেবে, সরকার করতে পারে। সরকার যদি মনে করে মাইলেজটা আমি প্রাথমিকভাবে আমরা দিয়ে দেই, ঠিক আছে, পুরানদের মতোই তারা মাইলেজ পাবে, সেটাও সরকার করতে পারে। কারণ এরা মাত্র জয়েন করেছে, এদের রিটায়ারমেন্ট বহু বছর পর, তখন কোন সরকার আসবে, কি আসবে না আসবে, পেনশন আনুতোষিক কি হবে, সেটা তো অনেক পরের কথা। তো এখন বর্তমানে মাইলেজটা নিয়ে সরকার কাজ করতে পারে, সরকার যদি মনে করে যে কোনো সুযোগ সুবিধা তাদেরকে দিতে পারে, জি তাহলে হয়তো সমাধানটা অতি দ্রুত এসে যাবে আমার মনে হয়। তবে এভাবে জিম্মি করে বোথ দ্য পার্টিজ এখন একটু বুঝতে হবে, পুরানদের কোনো সমস্যা নাই, নতুনদের
হয়তো গিভ অ্যান্ড টেক কিছুটা ছাড় দিয়ে যদি তাদেরকে আবার কাজে ফিরিয়ে আনা যায়। জি, মোজাম্মেল হক চৌধুরী, আপনার কাছে জানতে চাই রেলের টিকিট নিয়ে। যাত্রীদের অভিযোগ তো অনেক দিনের। টিকিট কালোবাজারে চলে যাওয়া থেকে শুরু করে সেবার মান কিংবা টিকিট মাস্টারদের টাকা নিয়ে টিকিটবিহীন যাত্রীদের ট্রেনে রাখার অভিযোগ রয়েছে। রেলকে একটি পেশাদার এবং সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার? আমরা দেখেছি অনলাইন টিকিটটা খুব ভালোভাবে কাজ করছে, কিন্তু তারপরও সেরকম প্রত্যাশিত সেবা পাচ্ছে না, অনেকে অভিযোগ করছেন। দেখুন, আসলে আমরা মনে করি রেল কর্তৃপক্ষ যারা অনিয়ম দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা, তাদেরকে তাদের পৃষ্ঠপোষকতার জন্য আসলে টিকিট কালোবাজারিতে তারা জিয়ে রেখেছে। অতি সম্প্রতি আমাদেরকে অংশীজন সদস্য মনোনীত করার পরে আমরা রেল কর্তৃপক্ষের বিভিন্ন ফোরামে, বিভিন্ন সভায় আমরা দাবি দিয়েছি আপনার এনআইডি ভেরিফিকেশনের মধ্য দিয়ে যদি এই টিকিটটা ইস্যু করা যায়। যেমনটি জি। আপনাকে যদি বলি, আগে ড্রাইভিং লাইসেন্স, যে বিআরটিএ যে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে, এটা সত্যায়ন প্রক্রিয়া অনেক জটিল ছিল। এটা পুলিশের মাধ্যমে ভেরিফিকেশন হয়ে একজন লাইসেন্স পেতে অনেক দীর্ঘসূত্রিতা ছিল, অনেক কষ্টসাধ্য বিষয় ছিল। এখন তারা এনআইডি ভেরিফিকেশনের মধ্য দিয়ে পুলিশ ভেরিফিকেশন তুলে দিয়ে সরাসরি ড্রাইভিং লাইসেন্স ইস্যু করছে। আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি, এনআইডি ভেরিফিকেশনের মধ্য দিয়ে যদি টিকিট ইস্যু করা হয়, তাহলে কিন্তু অটোমেটিক আমরা এই যে টিকিট কালোবাজারি থেকে বেরিয়ে আসতে পারি। অর্থাৎ আমার জি। লাইসেন্স, আমার টিকিট আমার অনুকূলেই কেবল ইস্যু হবে, যেখানে যেখানে আমার ছবি সহ চলে আসবে। এখন এই জায়গাতে আমরা যে বিষয়টি দেখি, সেটা রেল কর্তৃপক্ষের কোন রকমের আন্তরিকতা আমরা লক্ষ্য করি না। রেল কর্তৃপক্ষ এখানে এগিয়ে আসতে চায় না। এখন যে 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 বিষয়টি আপনি বললেন, এতে আমরা দেখি অনেক স্টাফরা, অনেক অসাধু রানিং কর্মকর্তারা এই টিকিট বিহীন যাত্রীদেরকে যাত্রী বাণিজ্যের সাথে জড়িত। এতে আমরা দেখি কোন কোন ট্রেনে 100%, 150% টিকিট বিক্রি হওয়ার পরেও এখানে আমরা টাকাগুলো রেলের পকেটে ঢুকাতে পারি না। এবং রেল লস দিয়ে চলছে, যেমনটা আমরা জানি। তো মাহবুব কবির মিলন, আপনার কাছে আবারও আসতে চাই। আমাদের জি, মোজাম্মেল হক চৌধুরী যেমনটি বলছিলেন যে টিকিটের কালোবাজারি রোধে যে সিস্টেমের কথা বলছেন, এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে সবকিছু করার কথাগুলো বলছেন, এটা সহ নানান সংস্কার নিয়ে আপনি সবসময় সোচ্চার রয়েছেন এবং দুর্নীতির ব্যাপারে আপনি সোচ্চার ছিলেন। 2020 সালে আপনাকে ওএসডি করেও রাখা হয়েছিল। এই নতুন পরিস্থিতিতে রেলের সংস্কার কতটা সম্ভব বলে মনে করেন আপনি? দেখুন, সমস্যা হচ্ছে যে সরি টু সে, বর্তমান প্রশাসন বা বর্তমান রেলও কিন্তু দুর্নীতি নিয়ে কোনো কাজ শুরু করেনি, বা এখন পর্যন্ত আমার জানা মতে। কারণ আমরা জানি দুর্নীতিগুলো আমরা সবসময় লেখালেখি করি এবং তুলে ধরি। এই ব্যাপারে রেল অনেকটা নীরব ভূমিকাই পালন করছে, এবং রেলের যেটা দেখা যাচ্ছে বর্তমান প্রশাসন, সেটা হচ্ছে যে বর্তমানকে নিয়ে চলা। পূর্বে তারা যেতে চাচ্ছেন না। তো দুর্নীতি ধরতে গেলে তো পূর্বের জিনিসগুলো তুলে আনতে হবে। এই যে 30 ইঞ্জিন, তারপরে কোচ, এইটা সেইটা অনেক কিছু আছে, রেল লাইন নির্মাণ, অনেক কিছু আছে দুর্নীতির ব্যাপার। এই যে টিকিট কালোবাজারি, যেটা মোজাম্মেল সাহেব বললেন, যে এটা তো একটা বড় প্রবলেম। যাত্রী কল্যাণের সবচেয়ে বড় বাধা হচ্ছে কালোবাজারি। কালোবাজারি দূর করতে গেলে উনি যেটা বলছেন সেটা ঠিকই আছে। সেটা হচ্ছে যে এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট ইস্যু, সেটা কিন্তু হচ্ছে। এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট ইস্যু হচ্ছে, ঠিক আছে। উনি যেটা পরের অংশে বললেন যে ফটো যুক্ত করা টিকিটের মধ্যে, সেটা একটা প্রসেস। কিন্তু ওই টিকিটটাকে ওই ফটো সহ অন বোর্ড ট্রেনে যাত্রীর সাথে মিলাই দেখতে হবে এই ফটো আর আমি এক কিনা। তার মানে এই স্লোগানটা কিন্তু আমি তুলেছিলাম, টিকিট যার ভ্রমণ তার। তার মানে এনআইডি ভেরিফিকেশন হোক আর ছবি, টিকিটের মধ্যে ছবি ভেরিফিকেশন হোক, এটা ট্রেনের মধ্যে করতে হবে। অন বোর্ড যার টিকিট তাকেই ভ্রমণ করতে হবে। এইটা বাস্তবায়ন হলেই একমাত্র টিকিট কালোবাজারি দূর করা সম্ভব। কিন্তু এটা ছাড়া আর কি কি সংস্কারের দিকে নজর দেওয়া উচিত গুরুত্ব সহকারে, সেটা যদি একটু জানান আপনি। এটা একটা বড় বিষয়। আর একটা বড় বিষয় হচ্ছে যে ইঞ্জিন স্বল্পতা আছে, হিউজ
ইঞ্জিন যেগুলো আসলো সেগুলো নিম্নমানের যে দুর্নীতি করা হয়েছে সেগুলোর বিচার করা, সেগুলো সেই ইঞ্জিনগুলো 30টা ইঞ্জিন, সেখানে কি বিষয় মানে এইটা ওভারকাম করা যাবে কি করে? 30টা ইঞ্জিনই কিন্তু অকেজো হয়ে যাচ্ছে, প্রায় গন কেস, অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে, এবং আজ এটা কালকে এটা এই নষ্ট হচ্ছেই। তো এইটার একটা বড় প্যাকেজ দরকার, যে এই 30টা ইঞ্জিনকে রান করা, স্ট্রেংথেনিং করা, তারপরে ভবিষ্যতে আরো কি কি ইঞ্জিন নিয়ে আসা হবে, কোচ নিয়ে আসা হবে, তারপরে আপনার ব্রড গেজের যে সমস্যাগুলো দেখেন। সংস্কারের কথা যদি বলেন তাহলে একটা পয়েন্টস আমি একটু আমাকে সময় দেবেন প্লিজ, সেটা হচ্ছে রেল কখনোই হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত লাইন, নতুন ইঞ্জিন, নতুন কোচ এনে সময় যথাসম্ভব কমিয়ে এনে কল্যাণ কখনোই রেল যাত্রীকে দেয়নি। রেকর্ডেড, আমার কাছে রেকর্ড আছে, দিতে চায়নি। তারা সময় খুব কম কমায়, সময় বাড়িয়েই রাখে। গতি যতই দেখাক না কেন, আমি দ্রুত গতি 80 কিলোমিটার করলাম, 95 কিলোমিটার করলাম, কিন্তু তারা স্টেশন টু এন্ডিং স্টেশন এমন একটা টাইম বেঁধে দেবে যে আপনার গতি নর্মালি কম চালাতে হবে, আপনি ওই হাই স্পিডে তুলতে পারবেন না। দেখেন, এই যে পদ্মা সেতু করা হলো, পদ্মা লাইন করা হলো, খুলনা বেনাপোল নতুন লাইন করা হলো ম্যাক্সিমাম অংশে, ব্রডগেজ লাইন, ব্রডগেজ নতুন কোচ, আমেরিকান ইঞ্জিন, 120 কিলোমিটারের লাইন তৈরি করা হলো, ট্রায়াল দেওয়া হলো 95 কিলোমিটার, 95 কিলোমিটার ট্রায়াল দেওয়া হলো, অথচ 120 কিলোমিটারের লাইন তারা 100 কিলোমিটারও তুলতে পারেনি। কেন পারেনি সেটা তারা ভালো করে জানে। আচ্ছা, 95 কিলোমিটারকে আবার বেঁধে দেওয়া হলো, বেঁধে দিয়ে ঢাকা খুলনা, ঢাকা বেনাপোল করা হলো 3 ঘন্টা 45 মিনিট। অথচ মজার ব্যাপার হচ্ছে এদিকে 95 কিলোমিটার, কথাটা খেয়াল করে যান, গতি 95 কিলোমিটার, কিন্তু টাইম বেঁধে দেওয়া হয়েছে 3 ঘন্টা 45 মিনিট। 95 না, ট্রেন 90 কিলোমিটারে চললেও বিফোর টাইম দিয়ে দাঁড়ায় যাচ্ছে। নিশ্চয়ই কাজে এলএমরা করে কি, সে তো বিফোর টাইম যাইতে পারবে না, তাকে শোকজ করা হবে, তুমি কেন বিফোর টাইম গেলা। সে 90 কমে এভারেজ চলে। এই ঢাকা এই নতুন ট্রেন চলতেছে কি রূপসী বাংলা এবং হাসনাবাদ, তো জাহানাবাদ এবং রূপসী বাংলা, এভারেজ চলে 60 থেকে 65 কিলোমিটার, অথচ লাইন 120 কিলোমিটারের, নতুন দানব ইঞ্জিন আমেরিকান প্রোগ্রেসিভ রেলের, নতুন কোচ, সে গড়ায় গড়ায় যায়। মানে মজার ব্যাপার হচ্ছে 3 ঘন্টায় খুলনা, 3 ঘন্টার কমায় করানো যায় ইজিলি, তাও পুরোপুরি স্পিড তুলতে পারছে না সরকার, যেটা বেঁধে দিচ্ছে সেটা দিয়েও তারা কাজ করছে। একটু শেষ প্রশ্ন করতে চাই আপনার কাছে, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। দীর্ঘদিন সরকারের নানা পর্যায়ে সুনামের সাথে আপনি কাজ করেছেন, সম্প্রতি একের পর এক দাবি উঠছে চারদিকে। আপনি জানেন, আন্দোলনের মুখে 7 কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, ইবতেদায়ী শিক্ষকদের দাবিও মেনে নেওয়া হয়েছে, রেলের রানিং স্টাফদের ধর্মঘট চলছে। পুরো পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণটা কি, যদি সংক্ষেপে জানান। পরিবর্তনের পরে যে সমস্যাগুলো, এগুলো তো আমরা দেখছি, এবং দীর্ঘদিন অনেক সমস্যাই জিয়ে রাখা হয়েছিল বা চলছিল বিগত সরকারের সময়, ধরেন 16 বছর ধরে। তো এই পরিবর্তন, নতুন বাংলাদেশ বিপ্লব বলেন, নতুন বাংলাদেশ বলেন, মানুষের আশা আকাঙ্ক্ষা তো আকাশচুম্বী, তো আকাশচুম্বী আশা আকাঙ্ক্ষা নিয়ে একসাথে সবাই ঝাঁপিয়ে পড়েছে তাদের সবার দাবি দেওয়াগুলো বাস্তবায়ন করার জন্য। এখন এটা যেমন সত্য, আবার বর্তমান সরকারকে এইরকম প্রেসার মানে একেবারে দেয়া উচিত না, রাস্তায় নেমে এটা মানে কাগজে কলমে প্রসিডিওর অনুযায়ী অন্তত কিছুটা সময় দেয়া দরকার, যে আমাদের এই দাবি আছে, আমরা যোগাযোগ করলাম, লিখিত দিলাম উপদেষ্টাদের কাছে, মাননীয় উপদেষ্টাদের কাছে, প্রধান উপদেষ্টার কাছে, কিন্তু সবাই নেমে গেছে রাস্তায়। সব পক্ষ একসাথে তাদের দাবি আদায়ে আন্দোলনে নেমেছে, এভাবে না করে সরকারকে সময় দেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।